আমরা আজকে আলোচনা করবো, আজকে মূল ফোকাসিং বিষয়টা হচ্ছে বীর শ্রেষ্ঠ, ওনাদের সম্পর্কে বিস্তারিত বিস্তারিত এবং খুব সুন্দর টেকনিকের সাহায্যে আপনি ইনশাআল্লাহ ভুলবেন না। যা পড়াবো এটা ভুলবেন না, আপনাকে মুখস্থ রাখতে হবে না, অটো মুখস্থ থাকবে। ক্লাস তো ক্লিয়ার, তাই না? একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমরা সর্বোচ্চ শেয়ার চাই, সর্বোচ্চ শেয়ার চাই। আর আমি আবারও বলছি, আমি যা পড়াবো ইনশাআল্লাহ আপনি এই টপিকটাতে এর চাইতে বেটার ক্লাস আপনি আগে কখনোই করেননি। ইনশাআল্লাহ আমাকে ছাড়া আর কোথাও করতেও পারবেন না। ঠিক আছে? একবারে আমি এই টপিকটা আপনাদেরকে গুলিয়ে খাইয়ে দিব আরকি। ঠিক আছে? এই বীর শ্রেষ্ঠদের নিয়ে ব্যাপারটা একবারে আপনাদের কাছে সবচাইতে যত ইজিয়েস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় সেভাবে রিপ্রেজেন্ট করব। আর তো শুরু করা যাক আমাদের টাইম অনুযায়ী। ৭ বেজে গেছে। সর্বোচ্চ শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার। তো বীর শ্রেষ্ঠদের আমরা বেসিক্যালি আজকে আমাদের অনেকগুলো টপিক নিয়ে আমি ভেবেছিলাম যে ক্লাস নেব। তো পরে ভাবলাম যে অনেকগুলা টপিক নিয়ে ক্লাস করার চাইতে বরং সবচেয়ে যে কঠিন টপিকটা আপনারা যেটাতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেন, যে বীরশ্রেষ্ঠদের অনেকগুলা বিষয় মনে রাখতে হয়। ওনাদের মৃত্যু কবে হয়েছিল, ওনাদের জন্ম কোথায়, ওনাদের মৃত্যু কোথায়, ওনারা কে কোন সেক্টরের অধীনে আছেন, আপনার হচ্ছে কে কত নাম্বার বীরশ্রেষ্ঠ, কততম বীরশ্রেষ্ঠ ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো আপনাদের মনে থাকে না। তো এগুলো কিভাবে সহজে মনে রাখা যায় আজকে আমরা সেটাই দেখবো, যে এই টপিক গুলো, এই বিষয়গুলো কিভাবে সহজে মনে রাখা যায়। ঠিক আছে? তো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আর অবশ্যই আপনারা কমেন্টে আমার প্রশ্নের উত্তর দিবেন। হ্যাঁ, তো বীর শ্রেষ্ঠদের নামগুলো আমরা মনে রাখবো খুব সহজে। বীর শ্রেষ্ঠদের নামগুলো আমরা খুবই সহজে মনে রাখবো। আর সেটা মনে রাখবো হচ্ছে, সেটা মনে রাখবো একটা মাত্র ছোট বাক্য দিয়ে, সেটা হচ্ছে রক। রক। অবশ্য এই ছোট বাক্যটা আমি শুধু নামগুলো মনে রাখার পিছনে ইউজ করব না, এর পিছনে না আরো অনেকগুলা ব্যাপার স্যাপার আছে। এই যে এই আমি যেটা এখন দিচ্ছি শর্টকাটটা, যে নামগুলো আমরা কিভাবে মনে রাখবো সেটা মনে রাখবো হচ্ছে রক মহান রুমে। রক মহান রুমে, এই ছোট্ট লাইন দিয়ে আমরা অনেকগুলা জিনিস মনে রাখবো। তাদের সেক্টর মনে রাখবো, বীরশ্রেষ্ঠদের সেক্টর মনে রাখবো, কে কততম বীরশ্রেষ্ঠ সেটা মনে রাখবো, কার নাম কি সেটা মনে রাখবো। ঠিক আছে? রক মহান রুমে, এটাকে যদি আমি একটু ভেঙে ভেঙে লিখি তাহলে আমি এভাবে লিখতে পারি, র ক ম হা দন্ত ন রু মে। তো এই হচ্ছে আমাদের এই রক মহান রুমে ব্যাপারটাকে আমি একটু এই সব ওই অক্ষরগুলোকে আমি একটু ভেঙে ভেঙে লিখলাম। তো এখানে র দিয়ে আমি মনে রাখবো হচ্ছে রোফ। আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠ আছেন। আপনারা সেটা জানেন। আমাদের বীরশ্রেষ্ঠ কয়জন? ৭ জন। তো ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে আমি যে সিকোয়েন্সটা, যে সিরিয়ালটা দিচ্ছি, এটা কিন্তু খুবই কার্যকরী। এটা কেন দিচ্ছি সেটা একটু পরে বলব। তো এইজন্য আপনারা এই লাইনটা একটু মুখস্থ রাখবেন, যে রক মহান রুমে। কোন লাইনটা মুখস্থ রাখবেন? রক মহান রুমে। তো এই রকের র থেকে মনে রাখবো হচ্ছে আমরা রোফ। এই ক থেকে আমরা মনে রাখবো হচ্ছে কামাল। লেখা কি ক্লিয়ারলি দেখা যায়? ম থেকে আমরা মনে রাখবো হচ্ছে, ম থেকে আমরা মনে রাখবো হচ্ছে মতিউর। ম থেকে মনে রাখবো হচ্ছে মতিউর। হা থেকে মনে রাখবো হচ্ছে আমরা হামিদুর। হা থেকে মনে রাখবো হচ্ছে হামিদুর। ন থেকে, ন থেকে আমরা মনে রাখবো হচ্ছে নূর মুহাম্মদ। নূর, অবশ্যই দীর্ঘকার হবে, নূর মুহাম্মদ। নূর মুহাম্মদ। আর রু থেকে, এই রু থেকে আমরা মনে রাখবো রুহুল আমিন। রু থেকে মনে রাখবো হচ্ছে রুহুল, অন্য কালার দিই। রু থেকে মনে রাখবো হচ্ছে রুহুল আমিন। লেখা কি ছোট হয়ে যাচ্ছে নাকি দেখা যাচ্ছে? লেখা কি ছোট হচ্ছে? দেখা যায় আশা করি, তাই না? আচ্ছা। রু থেকে মনে রাখবো হচ্ছে রুহুল আমিন। আমি একটু এটাকে এক সাইড করে দিই। দেখেন এই টেকনিকটা আপনি আগে কখনোই কোথাও দেখেন নাই। না আপনি কোনো রিলসে দেখেছেন, না আপনি কোনো ইউটিউবে দেখেছেন। কেননা এটা আমার মাথা থেকে আসছে। ঠিক আছে? তো কিছু জিনিস অবশ্য পাবেন, বাট পুরা ব্যাপারটা পাবেন না। তো রু থেকে হচ্ছে রুহুল আমিন। আর এই ম এর মানে মেয়ের ম থেকে হচ্ছে মহিউদ্দিন। এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে উদ্দিন, মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর। লাস্টের লেখাটা মনে হয় দেখা যাচ্ছে কিনা। মহিউদ্দিন জাহাঙ্গীর। ঠিক আছে? তো এই যে আমাদের
নামগুলো, এই সিকোয়েন্সটা বা এই সিরিয়ালটা মনে রাখার জন্য আপনারা কি মনে রাখবেন, কি দিয়ে মনে রাখবেন? রক মহান রুমে, রক মহান রুমে, এটা দিয়ে আপনারা এই সিকোয়েন্সটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, এখন আসেন আমাদের আসল খারিসমা, আসল খেলাটা কি হয়। আমরা চাই যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং সর্বোচ্চ সংখ্যক মানুষ যেন, স্টুডেন্ট যেন ক্লাসটা দেখতে পারে, সবাই যেন উপকৃত হয়। ওকে, এই জিনিসটা আপনারা ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর আর ভুলবেন না। তো রক মহান রুমে থেকে আমি বললাম, র থেকে রৌফ, রৌফের পুরো নামের মধ্যে আমরা একটু বলছি আব্দুর রৌফ, বাকি উপাধি পরে বলবো। র থেকে রৌফ, ক থেকে কামাল, ম থেকে মতিউর, হা থেকে হামিদুর, ন থেকে নূর, নূর মুহাম্মদ। নূর মুহাম্মদ নামটা কিন্তু একবারে চলে আসে, ন থেকে নূর মুহাম্মদ। রু থেকে হচ্ছে রুহুল আমিন, রু থেকে রুহুল আমিন। আর এই মেয়ের ম থেকে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। এই হচ্ছেন আমাদের, ওনারা হচ্ছেন আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, 7 জন বীর শ্রেষ্ঠ। এখন আসেন এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স থেকে আমরা মনে রাখি ওনারা কে কোন সেক্টরে ছিলেন, একবারে দেদারসে। সিকোয়েন্স থেকে দেখেন, প্রথম নাম্বারে কে ছিল? আব্দুর রৌফ, আব্দুর রৌফ ছিলেন 1 নাম্বার সেক্টরের। তারপরে 2 নাম্বারে কামাল, তিনি হচ্ছেন 2 নাম্বার সেক্টরে। কে কোন সেক্টর, আমি কিন্তু এরপরে প্রশ্ন করব, আপনারা অবশ্যই উত্তর দিবেন। 2 নাম্বার সেক্টর হচ্ছেন কামাল। আর মতিউর রহমান, আপনারা কমসে কম আর কারো নাম শুনেন বা না শুনেন, অবশ্যই মতিউর রহমানের নাম আপনারা শুনেছেন। উনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট। তো ফ্লাইট লেফটেন্যান্ট তো থাকে আকাশে, তো যেহেতু আকাশে থাকেন, উনি যেহেতু ফ্লাইট দিয়ে এসেছিলেন, উনি কোন সেক্টরের অন্তর্ভুক্ত নন। তো উনি 0 সেক্টর। তারপরটা মনে রাখেন, এখানে একটু মনে রাখবেন, 1 নাম্বার সেক্টর হচ্ছে রৌফ, আব্দুর রৌফ। 2 নাম্বার সেক্টর হচ্ছে কামাল। আর মতিউর রহমানের কোনো সেক্টর নেই। হামিদুর রহমান, উনি ছিলেন কত নাম্বার সেক্টর? 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, তিনি ছিলেন 4 নাম্বার সেক্টর। বা আমরা বলতে পারি 1, 2, 3, 4। ঠিক আছে, 3 নাম্বারটা শূন্য, এটাতে কোনো সেক্টর হয় না, কারণ মতিউর রহমান উনি নৌবাহিনী, মানে বিমান বাহিনী ছিলেন, বিমান বাহিনীর কোনো সেক্টর নেই। তো 4 নাম্বার হচ্ছে হামিদুর। এই 4-এর দ্বিগুণ কত? 4-এর দ্বিগুণ হচ্ছে 8। 4-এর দ্বিগুণ কত? 4-এর দ্বিগুণ হচ্ছে 8। আমরা just দ্বিগুণ দ্বিগুণ দিয়ে কিন্তু মনে রাখতে পারবো। 4-এর দ্বিগুণ হচ্ছে কত? 8। এই নূর মোহাম্মদ ছিলেন 8 নাম্বার সেক্টরে। নূর মোহাম্মদ কত নাম্বার সেক্টরে ছিলেন? 8 নাম্বার সেক্টরে। তারপরে দেখেন আরেকটা বিষয়, এই রুহুল আমিন, রুহুল আমিনের ক্ষেত্রে আমরা লাস্টেও, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তো সরি, এখানে 1, এখানে এরপরে 2। এই 2টা হচ্ছে 8 এর সাথে 2 যোগ করে হয় হচ্ছে 10। আপনি এভাবেও মনে রাখতে পারেন যে আমরা উল্টা দিক থেকে আবার 1, 2 দিয়ে আসবো, যেখানে 2টার ক্ষেত্রে কি করব? একটাতে 8 এর সাথে 2 যোগ, আরেকটাতে 8 থেকে 1 বিয়োগ। এভাবে মনে রাখতে পারেন। আর একটা ওয়ে আছে যেটা বলতেছি পরে, একটু ওয়েট করেন। তো এই 8 এর সাথে 2 যোগ করলে 10 হয়। অথবা রুহুল আমিন, আমাদের এখানে 2 জন ব্যতিক্রমধর্মী বীরশ্রেষ্ঠ আছেন। একজন হচ্ছেন মতিউর রহমান, আর একজন হচ্ছেন রুহুল আমিন। তো এই যে মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, উনি ছিলেন ফ্লাইটে। আর রুহুল আমিন উনি হচ্ছেন ইঞ্জিন আর্টিফিশিয়ার, মানে নৌবাহিনীর। তো এই যে নৌবাহিনীর সেক্টর 10 নাম্বার, এটা সবারই জানা। নৌবাহিনীর সেক্টর 10 নাম্বার, তো উনি 10 নাম্বারে ছিলেন। উনি 10 নাম্বার সেক্টরে ছিলেন। মতিউর রহমান, বিমান বাহিনীর কোনো সেক্টর ছিল না, উনি কোনো সেক্টরের অন্তর্ভুক্ত নন। আর এই মহিউদ্দিন, 8 থেকে 1 বাদ দিয়ে আমরা কত পাচ্ছি? 7, উনি 7 নাম্বার সেক্টর। এভাবে মনে রাখতে পারেন। আর সপ্তম অর্থাৎ সর্বশেষ বীর শ্রেষ্ঠদের মধ্যে শহীদ যিনি, তিনি ছিলেন এই মহিউদ্দিন। তার মানে মহিউদ্দিন 7 নাম্বার সেক্টর, 7 নাম্বার শহীদ। 7 নাম্বার সেক্টর, 7 নাম্বার শহীদ। মনে থাকবে, মহিউদ্দিন ছিলেন 7 নাম্বার সেক্টর এবং উনি শহীদ হয়েছেন সর্বশেষ। আশা করি এখান থেকে মনে থাকবে। আমাকে কমেন্টে দ্রুত জানান যে সর্বশেষ শহীদ কে? সর্বশেষ শহীদ কে? সর্বশেষ শহীদ কে? কমেন্টে দ্রুত জানাবেন। আচ্ছা, তারপরে আসি আমরা পরবর্তী স্টেপে। আমরা তো সেক্টর গুলো মনে থাকবে আশা করি, তাই না? এই যে সিরিয়ালটা, রক মহান রুমে, এটা যে সিরিয়াল সেটাই মোটামুটি, মাঝখানে শুধু 2 জায়গায় একটু প্যাচ আছে। 1 সিরিয়াল, 1 নাম্বার আব্দুর রউফ, 2 নাম্বার সিরিয়াল, 2 নাম্বারে কামাল। আর 3 নাম্বার সিরিয়াল, অবশ্য 3 নাম্বার সিরিয়ালটাতে উনি যেহেতু বিমান বাহিনী ছিলেন, ওনার কোনো সেক্টর নেই, শূন্য। তারপর 4 নাম্বার সিরিয়াল, 4 নাম্বারে হামিদুর। এই 5 আর 6 এর মধ্যে একটু ঝামেলা আছে। আর 7 নাম্বারটাতে, 7 নাম্বারে মহিউদ্দিন, অর্থাৎ সিরিয়াল যেটা সেটাই সেক্টর। এই 8 নাম্বার, মানে 5 নাম্বার যেটা, অর্থাৎ নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ ছিলেন হচ্ছে, আমরা মনে রাখবো কিভাবে, যে 4-এর দ্বিগুণ 8, 4 দুগুণে 8। তো উনি 8 নাম্বার সেক্টর। এবং এই রুহুল আমিন, উনি হচ্ছেন কি ইঞ্জিন আর্টিফিশিয়ার, অর্থাৎ তিনি নৌবাহিনীর। তো তিনি স্বাভাবিকভাবে যেহেতু নৌবাহিনীর ছিলেন, তো নৌবাহিনীর সেক্টরটা ছিল 10 নাম্বার সেক্টর। আশা করি সেক্টর গুলো মনে থাকবে। এখন আসি আমরা, ওনাদের মৃত্যুটা কত তারিখে হয়েছিল সেটা আমরা কিভাবে মনে রাখবো, মৃত্যুটা বা মৃত্যুর তারিখটা আমরা কিভাবে মনে রাখবো। তো এক্ষেত্রে না আমরা আরেকটা শর্টকাট মনে রাখবো মৃত্যুর তারিখ মনে রাখার জন্য।
শর্টকাটটা হচ্ছে আমরা প্রথমে মাস মনে রাখবো, তারপরে আমরা তারিখ মনে রাখবো। মাস এবং তারপরে তারিখ। তো মাসের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, মাসের ক্ষেত্রে আমরা একটা অন্যরকম একটা থিওরি দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, থিওরিটা হচ্ছে এ স্কয়ার। আমরা আমরা দুই ভাবে মনে রাখতে পারবো। একটা আমি একটু দুই ভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। আমরা থিওরিটা কিভাবে মনে রাখবো, যে ওনাদের মাসটা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে আমরা আমার এক ছোট প্রতিবেশী আছে, জুনু। সে আমাকে আঙ্কেল বলে এবং সে আমাকে খুব, আমি তাকে অনেক আদর করি। সে আমাকে অনেক ভালোবাসে। তো সে সবসময় ভূতের গল্প বলে আমার সাথে। ঠিক আছে? সে আমাকে সবসময় ভূতের গল্প বলে এবং আমাকে জানালার বাইরে তাকিয়ে মানে দেখে, বাইরের দিকে তাকিয়ে সে বলে, দেখো আঙ্কেল ওখানে ভূত। তো এখান থেকে না আমি এখানে একটা থিওরি মনে রাখবো বা একটা টেকনিক মনে রাখবো, যেটা দিয়ে আমরা ওনাদের মাস মনে রাখতে পারি। যে এই গোস্ট, এই গোস্ট, আমরা অনেক সময় বলি না, ও আমাকে আর কি, ওই যে জুনু বা জুনায়েদ, সে আমাকে এভাবে বলে, এই গোস্ট, দেখ 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 দেখ। এভাবে আপনি মনে রাখতে পারেন। এই গোস্ট গোস্ট, আমরা অনেক সময় বলি না, এই গোস্ট, দেখ দেখ, এই গোস্ট, দেখ দেখ। এই কথাটা দিয়ে আপনি তাদের মাসকে মনে রাখতে পারেন। আশা করি এটা মনে রাখাটা আহামরি কিছু না, বা এমনিতেই মনে থাকবে। এই দেখ, গোস্ট গোস্ট, সরি, এই গোস্ট, দেখ দেখ। এভাবে মনে রাখতে পারেন। এভাবে মনে রাখতে পারেন, অথবা আরেকটা টেকনিক আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এত টেকনিক মাথায় নিয়ে আসলে প্যারা। আপনি এইটা মনে হয় যে অনেক ইজি হবে। এই গোস্ট, দেখ দেখ। ঠিক আছে? তো এই থেকে আমরা মনে রাখবো যে ১ম যিনি আছেন উনার জন্য আমরা এই রৌফ, উনার জন্য মনে রাখবো হচ্ছে এ। এই ২ নাম্বারের জন্য মনে রাখবো হচ্ছে এই থেকে এ। তারপরে মতিউর রহমান, উনার জন্য মনে রাখবো হচ্ছে জি। হামিদুর রহমান, উনার জন্য মনে রাখবো হচ্ছে ও। এবং নূর মোহাম্মদ, উনার জন্য মনে রাখবো হচ্ছে এসটি। নূর মোহাম্মদের জন্য কি মনে রাখবো? এসটি। আর দেখ দেখ, এই ৮ নাম্বার, অর্থাৎ সরি, রুহুল আমিন, উনার জন্য হচ্ছে দেখ মানে ডিসি। এবং মহিউদ্দিন, উনার জন্য দেখ মানে ডিসি। তো দেখেন তো একটু এটা বোঝা যাচ্ছে কিনা। আমরা রোফ, আমাদের টেকনিকটা হচ্ছে এই গোস্ট, এই গোস্ট, দেখ দেখ, আমরা যেভাবে বলে থাকি। তো এই থেকে এ, গোস্টের জি, ও, এবং এসটি এর এসটি। আর আপনার হচ্ছে গিয়ে রুহুল আমিনের জন্য হচ্ছে ডিসি এবং মহিউদ্দিনের জন্য হচ্ছে ডিসি। তো এগুলো দিয়ে আসলে আমি কি বোঝাচ্ছি, মাসের নামগুলো কি বোঝাচ্ছি। এ থেকে এপ্রিল, এ থেকেও এপ্রিল। জি থেকে হচ্ছে, জিতে অগাস্ট, গোস্টের অগাস্ট। ঠিক আছে? অগাস্ট। ও থেকে অক্টোবর, অক্টোবর। এসটি তে সেপ্টেম্বর। ডিসি থেকে ডিসেম্বর, ডিসি থেকে ডিসেম্বর। আশা করি মনে থাকবে। আব্দুর রউফ, উনি এপ্রিল মাসে শহীদ হন। তারপরে কামাল, তিনিও এপ্রিল মাসে শহীদ হন। মতিউর রহমান, তিনি অগাস্ট মাসে শহীদ হন। হামিদুর রহমান, তিনি অক্টোবরে। নূর মোহাম্মদ, তিনি সেপ্টেম্বরে। রুহুল আমিন, তিনি ডিসেম্বরে। এবং মহিউদ্দিন ডিসেম্বরে শহীদ হন। আশা করি উনারা কে কোন মাসে শহীদ হয়েছিলেন সেটা মনে থাকবে। এই গোস্ট, দেখ দেখ, এই গোস্ট, দেখ দেখ। এটা দিয়ে আপনারা মনে রাখতে পারবেন আশা করি। ঠিক আছে? তো এটা ছিল যে কিভাবে আমরা মাস থেকে মানে মাসগুলো মনে রাখবো। তারপরে চলেন আমরা দেখে নিই যে কিভাবে আমরা ওনাদের তারিখগুলো মনে রাখবো, যে কে কত তারিখে শহীদ হয়েছিলেন। এটা কি আপনাদের জন্য কঠিন হচ্ছে কিনা মনে রাখা, একটু আমাকে বলেন। এইটা কি বুঝতে পেরেছেন? এখন পর্যন্ত এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন, তারপরে আমরা ওনাদের তারিখগুলো কিভাবে মনে রাখবো। আমাদের যে রক মহান রুমে, সেখান থেকে আমরা তারিখগুলো কিভাবে মনে রাখবো একটু দেখেন। তারিখগুলো মনে রাখবো হচ্ছে এই টেকনিকটা দিয়ে। ৮, ১৮, ৮, ১৮, ২০। ৮, ১৮ তে ২০, ৮, ১৮ তে ২০। একটু লেখাগুলো হয়তোবা আপনাদের জন্য হিজিবিজি হয়ে গেছে উপরেরটাতে। আমি একটু এখানে ক্লিয়ার করে দিচ্ছি। ৮, ১৮ তে ২০, ২৮ এ পচা ২০, ২৮ এ পচা, পচা ২০, বেটা ১৪, বেটা ১৪, বেটা ১৪।
ঠিক আছে? ৮ ১৮ তে ২০, ২৮ পঁচাদিশ। তো এখানে আমরা দেখেন আমাদের কিন্তু আগে সিরিয়ালটা আমরা বলে দিয়েছি রক মহান রুমে সেখান থেকে আপনারা সিরিয়ালটা মনে রাখবেন। ১ নাম্বার সিরিয়ালে যিনি তিনি মারা গিয়েছিলেন, ১ নাম্বার সিরিয়ালে কে ছিলেন? আব্দুর রউফ। আব্দুর রউফ মারা গিয়েছিলেন এপ্রিলের কত তারিখে? আমরা কিন্তু উপরে মাসটা বলে দিয়েছি। মাসটা কিভাবে মনে রাখবেন? এপ্রিলের ৮ তারিখে। এপ্রিলের ৮ তারিখে মারা গিয়েছিলেন আব্দুর রউফ। এপ্রিল তোমার হচ্ছে রকের কামাল। এই কামাল মারা গিয়েছিলেন এপ্রিলের ১৮ তারিখে। এপ্রিলের কত তারিখে? ১৮ তারিখে। তারপরে রক মহান এই মতিউর রহমান মারা গিয়েছিলেন হচ্ছে অগাস্টের ২০ তারিখে। অগাস্টের কত তারিখে? ২০ তারিখে। তারপরে রক মহান হাতে হচ্ছে হামিদুর রহমান মারা গিয়েছিলেন। হামিদুর রহমান মারা গিয়েছিলেন অক্টোবরের ২৮ তারিখে। অক্টোবরের ২৮ তারিখে। রক রক মহান এই যে নূর হচ্ছে সেপ্টেম্বরের ৫ তারিখে। সেপ্টেম্বরের কত তারিখে? এই ৫ দ্বারা আমি বোঝাচ্ছি ৫, এই ২৮ দ্বারা বোঝাচ্ছি ২৮। ৫ তারিখে হলো সেপ্টেম্বরের ৫ তারিখে মারা গিয়েছিলেন। আপনারা সিরিয়াল মনে রাখবেন। রক মহান রুমে খাতায় লিখে নেন। তাহলে একসাথে সুন্দর করে খাতাটাকে আড়াআড়ি করে নিলে সহজ হবে। যদিও আমার এখানে একটু হিজিবিজি হয়েছে কারণ ছোট জায়গা। আপনি যখন বড় জায়গায় সুন্দর করে লিখবেন আরো আশা করি অনেক বেশি ইজি লাগবে। তো সবটা একবারে দেখতে পারবেন। আমি আপনাকে চাইলেও কি সবটা একবারে দেখাইতে পারবো? একটু দেখে নিই। হ্যাঁ, দেখানো যাচ্ছে, কিছুটা দেখানো যাচ্ছে। তো দেখেন, আব্দুর রউফ উনি এপ্রিলের ৮ তারিখে, কামাল তিনি এপ্রিলের ১৮ তারিখে, মতিউর রহমান আগস্টের ২০ তারিখে, যে ৩ নাম্বার যেটা ২০ তারিখে, হামিদুর রহমান উনি অক্টোবরের ২৮ তারিখে মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এবং নূর মোহাম্মদ তিনি সেপ্টেম্বরের যে পচাতে আমি বলছি হলো ৫, পচাতে ৫। তারিখটা মনে রাখবেন কিভাবে? ৮ ১৮ তে ২০, ২৮ পঁচাদিশ বেটা ১৪। তো এই পচাতে ৫ আর দিশতে হলো ১০। দিশতে হলো কি? দিশতে আমি বোঝাচ্ছি ১০। তো ডিসেম্বরের ১০ তারিখে মারা গিয়েছিলেন রুহুল আমিন। এবং সর্বশেষ বেটা ১৪, এই ১৪ তারিখে, ডিসেম্বরের ১৪ তারিখে মারা গিয়েছিলেন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি মারা গিয়েছিলেন ১৪ তারিখে ডিসেম্বরের। আশা করি এই কনসেপ্টটা থেকে আপনারা তারিখগুলো মনে রাখতে পারবেন। আমাকে জটপট কমেন্টে বলেন তো দেখি যে হামিদুর রহমান কত তারিখের কোন মাসে মানে কোন মাসের কত তারিখে মারা গিয়েছিলেন? হামিদুর রহমান কোন মাসের কত তারিখে মারা গিয়েছিলেন? জটপট কমেন্টে উত্তরটা একটু দিয়ে দেন। হামিদুর রহমান কত তারিখে মারা গিয়েছিলেন? কোন মাসের কত তারিখে? আশা করি আপনারা এই এত এই এরকম ভাবে গোছানো শর্টকাট পাবেন না। হামিদুর রহমান কত তারিখে মারা গিয়েছিলেন? আমাকে একটু জটপট বলেন। জটপট। আচ্ছা। তো তারিখটা আশা করি পারবেন। এখন আমরা যাই আরো ডিপে। আরো ডিপে যেগুলো মনে রাখাটা আরো কঠিন। সেগুলোতে আমরা এখন প্রবেশ করব। ঠিক আছে? তো চলেন সেগুলোতে যাই। আচ্ছা, এই পর্যন্ত যেটা বুঝাইলাম, যেহেতু এটা পেজটাতে আছে আমি একটু সামারি করে দিই। হ্যাঁ? সামারিটা করে দিই। রক মহান রুমে থেকে আমরা মনে রাখবো রউফ, কামাল, কতে কামাল, মতে মতিউর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ, আর রুতে রুহুল আমিন, আর এই মতে হলো মহিউদ্দিন জাহাঙ্গীর। এই ছিল ৭ জন। উনাদের যে সিরিয়াল নামটা, এই সিরিয়ালটা থেকেই উনাদের সেক্টরটা মনে রাখবো। ১ ২ ৩, ৩ মানে ০, কারণ মতিউর রহমানের কোনো সেক্টর ছিল না। ১ ২ ৩ ৪, আর সর্বশেষটা হচ্ছে ৭। মাঝখানে ২টা একটু ঝামেলা। এই মনে রাখবেন নূর মোহাম্মদ হচ্ছে ৪ দুগুণে ৮, অর্থাৎ ৮ ৪ এর দ্বিগুণ। নূর মোহাম্মদ ছিলেন ৮ নাম্বার সেক্টরে। আট নাম্বার সেক্টরে। আর রুহুল আমিন তিনি যেহেতু নৌবাহিনীর সদস্য ছিলেন, তো তিনি উনার স্বাভাবিকভাবেই উনারটা ১০ নাম্বার সেক্টর হবে। আর এখান থেকে আমরা উনাদের মাসটা মনে রাখবো কিভাবে? এই গোস্ট দেখ, এই গোস্ট দেখ। তো এই গোস্ট দেখ, এইতে মনে রাখবো এপ্রিল, এইতে এপ্রিল। গোস্টের জি থেকে অগাস্ট, ও থেকে অক্টোবর এবং এসসি থেকে সেপ্টেম্বর। আর দেখ থেকে ডিসি মানে ডিসেম্বর। ঠিক আছে? তো এটা ওই আপনারা জাস্ট খালি ওখানে বসায় দিলেই, এটা তো লিখতে ১০ সেকেন্ডও লাগবে না আশা করি আপনার মাথা থেকে। তারপর হচ্ছে উনাদের তারিখ কত? আমরা তো মাস পেয়ে গেলাম। তারিখটা হচ্ছে কি ৮ ১৮ তে ২০, ৮ ১৮ তে ২০, ২৮ পঁচাদিশ। ওই যে ২৮ চাল আছে না? ২৮ ধান, ওই ধানের মধ্যে পচা দেওয়ার কথা মানে পচা ধান দেওয়ার কথা বলা হচ্ছে। তো ৮ ১৮ তে ২০, ২৮ পঁচাদিশ বেটা ১৪। ঠিক আছে? এটা যিনি যে মহাজন আছেন তিনি বলছেন আরকি। ঠিক আছে? তো এখান থেকে আপনি আশা করি এই তারিখগুলো মনে রাখতে পারবেন। ৮ তে ৮ তো বুঝিনি, ১৮ তে ১৮, ২০ তে ২০, ২৮ এ ২৮, এই পচা দিয়ে ৫ বোঝাচ্ছি, দিশ দিয়ে ১০ বোঝাচ্ছি, আর ১৪ মানে ১৪। তো এই পর্যন্ত ছিল তারিখ নিয়ে কাহিনী। এখন আমরা দেখব হচ্ছে উনাদের জন্মস্থান এবং মৃত্যুস্থান। ঠিক আছে? উনার কবর কোথায় হয়েছে এবং উনাদের জন্ম কোথায় ছিল। ঠিক আছে? তো এবং উনাদের পদবী কি? ৩ টা জিনিস এখন আমরা দেখব।
জন্মস্থান, পদবী এবং মৃত্যুস্থান, তিনটা জিনিস। হ্যাঁ, এবং তিনটা জিনিস আমরা নাম থেকেই মনে রাখবো। দেখেন এটা আর একটা মজার টেকনিক, এটা অবশ্য আপনি কোথাওই পাবেন না। হ্যাঁ, তো প্রথমে আসি আমরা রৌফ কি নিয়ে আলোচনা করতে। রৌফের নামটা হচ্ছে আব্দুর রৌফ। আমরা পদবী ধরি জানি না, পদবী আমরা জানি না, কিন্তু আমরা কিভাবে মনে রাখবো? আব্দুর রৌফ, আব্দুর রৌফ পদবী, ঠিক আছে, সরি, আব্দুর রৌফ নাম। তো এই আব্দুর রৌফের উনার আপনার হচ্ছে কি পদবীটা কি? আব্দুর রৌফের পদবীটা কি? খুবই সিম্পল। আব্দুর রৌফের এই ফ থেকে মনে রাখবেন, সরি, এই আর থেকে মনে রাখবেন, আব্দুর রৌফের আর থেকে মনে রাখবেন হচ্ছে ইপিআর। ইপিআর অর্থাৎ আব্দুর রৌফ ছিলেন একজন ইপিআর সদস্য, এবং উনার উপাধি ছিল, ইপিআর সদস্যদের উপাধি উপাধি এখানে একটাই পাবেন, সেটা হচ্ছে ল্যান্স নায়েক। কি পাবেন? ল্যান্স নায়েক। তো স্বাভাবিকভাবে আব্দুর রৌফ কি ছিলেন? ল্যান্স নায়েক। সুতরাং তার নামের আগে কি চলে আসবে? ল্যান্স নায়েক আব্দুর রৌফ। এই রৌফের র থেকে মনে রাখবেন ইপিআর, অর্থাৎ তিনি একজন ইপিআর সদস্য ছিলেন। আর ইপিআর সদস্যদের উপাধি আমাদের যারা শহীদ হয়েছে, বীরশ্রেষ্ঠ হয়েছেন, তাদের সবার উপাধি হচ্ছে ইপিআর এর ল্যান্স নায়েক। ঠিক আছে, তো আব্দুর রৌফ ছিলেন একজন ল্যান্স নায়েক। এখন আসি যে উনারা উনার জন্মস্থান এবং মৃত্যুস্থানটা কোথায়। তো এই ফ থেকে মনে রাখবেন ফরিদপুর, প থেকে ফরিদপুর। তো উনার জন্মস্থান ছিল ফরিদপুর, আর রতে রক্ত, তিনি রক্ত দিয়েছেন হচ্ছে রাঙ্গামাটি। রাঙ্গামাটি, র থেকে কি মনে রাখবেন? র থেকে রক্ত। আর উনার মৃত্যু হয়েছিল, অর্থাৎ উনার কবর দেওয়া হয়েছে কোথায়? রাঙ্গামাটি। আর ওনার জন্ম কোথায়? ওনার জন্ম হচ্ছে ফরিদপুর। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আর বুঝতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। হায় রে, আমার তো বুঝতে কি পারছেন? আমি একটা প্রশ্নের উত্তর দেন তাহলে আমাকে ঝটপট। প্রশ্নটা হচ্ছে আব্দুর রৌফের উপাধি কি ছিল? আব্দুর রৌফ কততম শহীদ এবং উনার উপাধি কি? আব্দুর রৌফ কততম শহীদ এবং উনার উপাধি কি আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল, আমরা তার তিনটা জিনিস পেয়ে গেলাম আব্দুর রৌফ সম্পর্কে। তিনটা জিনিস কি কি পেলাম? উনার উপাধি হচ্ছে ইপিআর। মনে রাখবো কিভাবে? আব্দুর রৌফের র থেকে ইপিআর, র থেকে যে আর আছে, ইপিআর আর আছে, রতে আর আছে, র থেকে ইপিআর। তো উনার উপাধি হচ্ছে, উনি হচ্ছে ল্যান্স নায়েক। উনি হচ্ছেন কি? ল্যান্স নায়েক। আর উনার জন্ম কোথায়? এই ফ থেকে মনে রাখবো ফরিদপুর, উনার জন্ম হচ্ছে ফরিদপুর। আর উনার মৃত্যু কোথায়, উনার কবর কোথায় দেওয়া হয়েছে? র থেকে মনে রাখবো হচ্ছে রাঙ্গামাটি, উনার হচ্ছে কবর দেওয়া হয়েছে রাঙ্গামাটি। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল 1 নাম্বার সেক্টরের আব্দুর রৌফ নিয়ে কথাবার্তা। এখন আমরা দেখবো হচ্ছে পরবর্তী জন। আব্দুর রৌফের পরে কে? আব্দুর রৌফের পরে হচ্ছেন কামাল। তো কামাল সম্পর্কে আমরা কথা বলি। কামাল, তো উনার পুরা নামটা কি? মুস্তফা কামাল। উনার পুরা নাম হচ্ছে মোস্তফা, মোস্তফা কামাল। ঠিক আছে, তো উনার উপাধি তো আমাদের জানা নাই, আমরা তো উপাধি টেকনিকে মনে রাখবো, তাই না? আমাদের কামাল তো মনে থাকবে, তাই না? কামাল মনে থাকবে। তো কামালের কা থেকে কাশি, কা থেকে কাশি, এখানে কাশি আর হাসি দুইজন আছে, বুঝছেন? কাশি আর হাসি। মতিউর রহমানের আগে কাশি, মতিউর রহমানের পরে হাসি। ঠিক আছে, তো এই কা থেকে মনে রাখবো কাশি। এই কাশি মানে হচ্ছে, একটু জাস্ট অন্যভাবে মনে রাখবেন, কা থেকে কাশি। আর এই কাশি মানে হচ্ছে উনি ছিলেন সিপাহী। আর সিপাহী ছিল হলো সেনাবাহিনীর একটা পদবী। তো কামাল ছিলেন সিপাহী এবং তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন। তো কামালের জন্ম মৃত্যু কোথায়? এই ল থেকে আমরা মনে রাখবো হচ্ছে ভোলা। বেচারা কামাল ভোলা ভালা লোক, কিন্তু দেশের জন্য জীবন দিয়েছেন। তো উনার জন্ম হচ্ছে ভোলাই। উনার জন্ম কোথায়? ভোলাই। আর ভোলার এই ভ থেকে মনে রাখবো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণ বানানটা, ব্রাহ্মণ ব্রাহ্মণ, আচ্ছা, আপনি ব্রাহ্মণ বানানটা দেখে, হ্যাঁ, ব্রাহ্মণ বাড়িয়া। তো উনার জন্ম হচ্ছে ভোলাই, জন্ম ভোলাই। আর উনার মৃত্যু বা উনার কবর হচ্ছে কোথায়? উনার কবর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। মনে রাখবেন, কামালের ল থেকে ভোলা, ল থেকে ভোলা। আর উনার এই ভোলার ভ থেকে ব্রাহ্মণবাড়িয়া। উনার জন্ম ভোলাই, উনার জন্ম ভোলাই, এবং উনার মৃত্যু বা উনার কবর ব্রাহ্মণবাড়িয়ায়। আশা করি কামালের তিনটা জিনিস মনে থাকবে। উনার পদবী হচ্ছে, উনি ছিলেন সিপাহী। তো আমরা কি বলবো? সিপাহী মুস্তফা কামাল, সিপাহী মুস্তফা কামাল। এবং সিপাহীটা কিভাবে মনে রাখবো? কা থেকে মনে রাখবো কাশি। এই কাশির সি থেকে সিপাহী কামাল, সিপাহী। আর ওনার জন্ম হচ্ছে, ল থেকে মনে রাখবো ভোলা, ভোলা হচ্ছে ওনার জন্ম, এবং ভোলার ভ থেকে মনে রাখবো ব্রাহ্মণবাড়িয়া। ওনার কবর ব্রাহ্মণবাড়িয়ায়। আশা করি কামালেরটাও মনে থাকবে। আমাকে ঝটপট উত্তর দিয়ে দেন তো, কামালের উপাধি কি ছিল? কামালের উপাধি কি ছিল? কামাল
সিপাহী কিন্তু একজন সেনাবাহিনীর লোক। ঠিক আছে? কামালের উপাধি কি? কামালের উপাধি কি? আমি একটু এখানে পেজ বাড়ায় নিই। আচ্ছা। তো আমাদের কামাল নিয়ে আলোচনা খতম। আমাকে একটু ঝটপট জানাবেন কামালের আ মৃত্যু কোথায়? কামালের আপনার কবর কোথায়? ঠিক আছে? মোস্তফা কামালের কবর কোথায়? ও ঝটপট জানাবেন। এখন আমরা ৩য় যিনি আছেন, আপনারা সত্যি করে বলেন তো আসলে এইরকম ক্লাস কি আপনি কোথাও পেয়েছেন? বা আপনাকে এভাবে একবারে সবকিছু দেখেন, এখানে আ জিকে তে সবচাইতে বেশি যে প্রবলেমটা আপনার না মানে মনে থাকবে না। আপনি মনে রাখতে পারবেন না। তথ্য তো হিউজ। এত তথ্য, তারপরে আবার একটার সাথে আরেকটা এত মিল, কেমনে মনে রাখবেন? তো তখন আসলে কিছু টেকনিক ছাড়া মনে রাখাটা মুশকিল। আবার টেকনিক গুলো আমাদের কিছু বিশেষজ্ঞ এমন টেকনিক দেন, তখন আবার ঝামেলাটা এরকম হয় যে আমি টেকনিক মনে রাখবো নাকি জিকে মনে রাখবো? কোনটা মনে রাখবো? এটা তখন খুব ভেজালে পড়ে যেতে হয়। ঠিক আছে? তো এজন্য আমি না একটু এমন টেকনিক দেই যেগুলো আপনাকে এতটা কষ্ট করে মনে রাখা লাগবে না। আপনি যেমন আপনাকে আমি বললাম যে কামালকে আপনি কিভাবে মনে রাখবেন? কামালের জন্ম কোথায়, মৃত্যু কোথায়, ওনার উপাধি কি? ঠিক আছে? তো এইগুলা না আমি যেটা দিচ্ছি সেটা কঠিন না। মানে মনে রাখতে সহজ হবে। তো আমি আসলে সবসময় আপনাদেরকে এটা ট্রাই করি যে শর্টকাট গুলো এভাবে রিপ্রেজেন্ট করব এবং হ্যাঁ, আমাদের যে কোর্সটা চালু হচ্ছে, আমাদের যে খাদ্য অধিদপ্তরের আপনার হচ্ছে গিয়ে প্রাইমারি নিবন্ধনের যে ৳১৫০০ কোর্সটা চালু হচ্ছে। বিশ্বাস করেন আপনি আমার কাছ থেকে আমাদের সবগুলা টিচারকে আমি তো দেখলাম যে ভিডিও মানে ক্লাস যে করাচ্ছে, হ্যাঁ? সবাই কিন্তু দারুণ ক্লাস করাচ্ছে। ইংলিশ স্যারের ক্লাস দেখলাম জোস ক্লাস নিচ্ছেন। বাংলা স্যারের ক্লাস নিচ্ছেন জোস ক্লাস নিচ্ছেন। আর মারুফ স্যার তো বেস্ট। তো এখানে উনারা দেখলাম যে খুব সুন্দর গুছানো শর্টকাট। এই শর্টকাট কিন্তু আপনি বইয়ে পাবেন না। বইয়ে আপনি এরকমভাবে গুছানো পাবেনই না। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই আপনাদের স্যাররা অনেক গবেষণা করে এই শর্টকাট গুলো বানিয়েছেন। যেমন আমার ক্ষেত্রে দেখেন, এগুলা কি আপনার মনে হয় আসমান থেকে বা আমি YouTube থেকে খুঁজে সবগুলা নিয়ে আসছি? না। কিছু সংখ্যক জিনিস হয়তোবা বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আমার এখানে 80% আপনি কোথাও পাবেন না। সবগুলো আমার বানানো এবং এগুলোতে অনেক শ্রম দিতে হয়, অনেক গবেষণা করতে হয়। তারপরে গিয়ে আপনার জন্য আমি যেভাবে রিপ্রেজেন্ট করছি এখন। যেটা আপনি টপা এখন নিয়ে নিচ্ছেন। কিন্তু এগুলোর পিছনে আমাকে হিউজ টাইম দিতে হইছে। যেটা আপনি দিতে পারবেন না। আমার কাছে আমি কতগুলা বই নিয়ে পড়াশোনা করি। আমার এখানে জিকের বই আছে প্রায় ১২ টা বইয়ের উপরে আছে। তো আমি সবগুলা দেখি কে কিভাবে মানে তথ্য তো আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়েছি। মানে দেখার জন্য কে কিভাবে সাজিয়েছে অনেক বিষয় আছে অনেকে অনেকভাবে সাজিয়েছে। তারপরে অনেক জিনিস আসলে খুঁজে বের করতে হয়। নিউ তথ্য, নিউ সিস্টেম। তো এগুলো আমরা মাথা খাটিয়ে আপনাদেরকে দেব। আপনারা টপাটপ গিলবেন। আপনাদের ১০ ঘন্টার জায়গায় ২ ঘন্টা পড়াশোনা করবেন। বাস খতম। পড়াশোনা সহজ। তো এইজন্য আমাদের যে কোর্সটা এটা একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে এবং আমাদের সবাই পরিশ্রমী। ঠিক আছে? আপনাদের জন্য এই কোর্সটা খুবই বেটার হবে। খুবই বেটার হবে। তো সবাই যত পারেন ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ এই কোর্সটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো যেটা বলছিলাম আমরা ৳১৫০০ কোর্স ওকে। এটাতে সবাই ভর্তি হয়ে যাবেন। আমাদের আ সরি, সরি আমাদের লাইভ কি কেটে গেছে? লাইভ, লাইভ কি কেটে গিয়েছে? একটু আমাকে কমেন্টে জানান তো লাইভ কি চলছে নাকি কেটে গিয়েছে? আমার তো একটু কষ্ট করে জানাবেন আমার লাইভটা কি চলতেছে নাকি কোনভাবে কেটে গিয়েছে? একটু কষ্ট করে জানান তো লাইভটা কি কেটে গেছে কিনা? আমাদের কিন্তু অনেক টপিক এখনো বলা বাকি। আমার এখানে তো চলতেছে। একটু কমেন্টে জানাবেন কি আপনারা কি লাইভ দেখতে পাচ্ছেন কিনা? নেটের কি প্রবলেম? আচ্ছা। তো হ্যাঁ, এখন আসেন পরেরটা নিয়ে আলোচনা করি। আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? কার আলোচনায় শেষ করেছিলাম? কার আলোচনা করেছিলাম? আমরা আলোচনা সরি চলতেছে। আচ্ছা ঠিক আছে চলতেছে। তো আমরা আলোচনা করেছিলাম আ কামাল নিয়ে, তাই না? এখন আমরা মতিউর রহমানকে নিয়ে আলোচনা করব। মতিউর রহমান। মতিউর রহমানের সবকিছু কিভাবে মনে রাখবেন? মতিউর রহমানের সবকিছু। সবকিছু বলতে কি ওই যে উনার উপাধি,
মতিউর রহমান, ওনার উপাধি আসলে মনে রাখার জন্য কোনো ট্রিক্স দেওয়ার প্রয়োজন নাই। সেই ছোট্টবেলা থেকে আপনারা ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান অনেক পড়েছেন। এটা মনে হয় না যে ছোট বাচ্চাও তারও এটা টেকনিক দিয়ে মনে রাখতে হবে। তো ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান একমাত্র বিমান বাহিনীর সদস্য। তো উনারটা মনে রাখার প্রয়োজন নাই, কিন্তু উনার জন্মস্থান এবং মৃত্যুস্থানটা একটু মনে রাখা দরকার স্বাভাবিকভাবেই। মতিউর রহমান উনার জন্ম কোথায় খেয়াল করে দেখেন। মতিউর রহমান ছিলেন কিন্তু একজন ফ্লাইট লেফটেন্যান্ট। আর ফ্লাইট লেফটেন্যান্ট হওয়া মানে এত উঁচু মানের একটা জব, এগুলো ঢাকার বাসিন্দা ছাড়া এই এরা গেরা অমুক তমুক জায়গার লোকজন এই ফ্লাইট লেফটেন্যান্ট হতে পারবে না। তো উনার জন্মস্থান স্বাভাবিক হয়েছিল কোথায়? ঢাকা। আর উনি যেহেতু আসমান দিয়ে আসার সময় মৃত্যুবরণ করেছেন, বিমান দিয়ে আসার সময়, তো স্বাভাবিকভাবেই উনার মরদেহ তো আর পাওয়া যায় নাই। তো উনার 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 কবর দেওয়া হয়েছে কোথায়? মিরপুরে। মিরপুর। ঠিক আছে? আচ্ছা। তো উনার কবর দেওয়া হয়েছে মিরপুরে, আর উনার জন্ম হচ্ছে ঢাকায়। তো মতিউর রহমানের কবর দেওয়া হয়েছে কোথায়? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বর্তমানে মতিউর রহমানের কবর কোথায় আছে? মিরপুর। ঠিক আছে? আচ্ছা। তারপর আমরা আলোচনা করব পরবর্তী মতিউর রহমানের পর হচ্ছে হামিদুর রহমান। হামিদুর রহমান। হামিদুর রহমান। হামিদুর রহমানের উপাধিটা মনে রাখা প্রয়োজন। আমরা বলেছিলাম না, আমরা দুইটা জিনিস মনে রাখবো। মতিউর রহমানের আগে হচ্ছেন কাশি, মতিউর রহমানের পরে হচ্ছেন হাসি। ঠিক আছে? ওই কাশি আর হাসি এটা একটু মনে রাখবেন। কাশতে কাশতে হাসে, হাসতে হাসতে কাঁদে, মানে কাশি আর কি। তো এই মতিউর রহমানের কাশি আর হাসি, তো এই হা থেকে মনে রাখবেন হাসি, অর্থাৎ আমাদের হামিদুর রহমান উনার উনার উপাধি ছিল সি। সিতে হলো কি, আমি আগেও বলেছি, সিতে হলো সিপাহী। মতিউর রহমানের উপাধি ছিল সিপাহী। মতিউর রহমানের উপাধি কি ছিল? সিপাহী। সরি, হামিদুর রহমানের উপাধি কি ছিল? সিপাহী। হামিদুর রহমানের উপাধি কি ছিল? সিপাহী। তো এই হামিদুর রহমানের উনার জন্ম এবং মৃত্যুস্থানটা আমরা একটু দেখে নিই। এই দূর থেকে আমরা মনে রাখবো, দ থেকে মনে রাখবো হচ্ছে দহ। দ থেকে আমরা কি মনে রাখবো? দহ। দ থেকে কি মনে রাখবো? দহ। দ থেকে মনে রাখবো হচ্ছে দহ, আর দূর থেকে মনে রাখবো হচ্ছে পুর। দূর থেকে পুর। দ থেকে দহ, দূর থেকে পুর। এই দহ মানে হচ্ছে দহ, দ থেকে দহ, দহ থেকে উনার ঝিনাইদহ। ঝিনাইদহ। আর পুর থেকে মনে রাখবো হচ্ছে উনার হামিদুর রহমান প্রথমে উনাকে কবর দেওয়া হয়েছিল ত্রিপুরাতে। পুর থেকে ত্রিপুরা, আবার পরবর্তীতে উনার কবরটা নিয়ে আসা হয়েছে আবার মিরপুর। মিরপুর। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে মিরপুর আর ত্রিপুরা এটা তো কবর দেওয়ার জায়গা, তাই না? আর ঝিনাইদহ হচ্ছে কি উনার জন্মস্থান। তো যদি প্রশ্ন করা হয় হামিদুর রহমান কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ঝিনাইদহ। ঠিক আছে? এই হামিদুর রহমানের দু থেকে দহ, দহ থেকে উনার জন্মস্থান হচ্ছে ঝিনাইদহ, আর দূর থেকে পুর, অর্থাৎ উনার কবর দেওয়া হয়েছিল প্রথমে ত্রিপুরা, তারপরে মিরপুর। ঠিক আছে? আর হা থেকে হাসি মনে রাখবো, হাসি থেকে সিপাহী, হাসির সি থেকে সিপাহী। হামিদুর রহমানের তিনটা তত্ত্ব। উনি ছিলেন সিপাহী, সিপাহী মানে হচ্ছে উনি সেনাবাহিনীর সদস্য ছিলেন। আর উনার জন্ম হচ্ছে ঝিনাইদহ, আর উনার কবর দেওয়া হয়েছে মিরপুর। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে কি আছেন, বুঝতে কি পারছেন নাকি? এবং ক্লাসটা কি আপনার কাছে মনে হচ্ছে না একটু ইউনিক টাইপের কিনা? তো আমরা হামিদুর রহমানের পরে পরবর্তী নাম্বারে আছেন কে? নূর মোহাম্মদ। নূর নূর মোহাম্মদ বা মোহাম্মদ। ঠিক আছে? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। নূর মোহাম্মদের উপাধি মনে রাখবো কিভাবে? এই নূরের ন থেকে মনে রাখবো হচ্ছে নায়েক। ন থেকে কি মনে রাখবো? নায়েক। অর্থাৎ তিনি ছিলেন হচ্ছে ল্যান্স নায়েক। ন থেকে নায়েক, নতে নায়েক, নূর মোহাম্মদ ছিলেন ল্যান্স নায়েক। তো নূর মোহাম্মদের উপাধি কি? ল্যান্স নায়েক। আর ল্যান্স নায়েক হচ্ছে ইপিআর সদস্য। ইপিআর সদস্যদের উপাধি কি ছিল? ল্যান্স নায়েক। নূর মোহাম্মদের আপনার জন্ম এবং উনার কবরস্থান কোথায়? নূর মোহাম্মদের জন্ম এবং কবরস্থান কোথায়? নূর মোহাম্মদের পুরো নামটা কি ছিল? নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ শেখ। তো এই নূর মোহাম্মদের নু থেকে মনে রাখবো হচ্ছে, ন থেকে মনে রাখবো হচ্ছে নড়াইল। নড়াইল। উনার জন্ম হচ্ছে কোথায়? উনার জন্ম হচ্ছে নড়াইলে। আর সে থেকে মনে রাখবো হচ্ছে যশোর। সে থেকে সোর। উনার মৃত্যু হয়েছিল যশোর। যশোরের কোথায়? যশোরের সরসাই। স থেকে সরসাই। সরসাই উনার কবর দেওয়া হয়েছে। দেখেন, আপনাকে সবকিছু হুবহু তো আর একবারে আমি শর্টকাট দিয়ে দিতে পারবো না। যতটুকু হিন্টস দিয়ে মনে রাখা যায়, সামান্য হিন্টস। তো নূর মোহাম্মদের জন্ম হচ্ছে নূরের ন থেকে নড়াইল, এবং উনার মৃত্যু হয়েছে, উনার কবর দেওয়া হয়েছে নূর মোহাম্মদ শেখ। শেখের সে থেকে যশোর, যশোরের সরসাই, যশোরের সো থেকে সরসাই।
ঠিক আছে? তো ওনার কবর দেওয়া হয়েছে কোথায়? যশোরের সরসায়। আশা করি নূর মোহাম্মদ ল্যান্স নায়েক, নূর মোহাম্মদ শেখ সম্পর্কে তথ্যগুলো মনে থাকবে। এরপর তথ্য হচ্ছে কার সম্পর্কে? রুহুল আমিন সম্পর্কে। কার সম্পর্কে? রুহুল আমিন। তো রুহুল আমিন, আমরা বলেছিলাম না দুইজন ছিলেন হচ্ছে ভিন্ন ধরনের, একজন হচ্ছে মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট, আর রুহুল আমিন আর্টিফিশিয়াল, মানে ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার, ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন। এই একজনই যিনি আপনার হচ্ছে গিয়ে নৌবাহিনীর সদস্য ছিলেন। ঠিক আছে? তো এটা আশা করি শর্টকাট দিয়ে নাম মনে রেখে এভাবে ডিরেক্টলি মনে রাখবেন। ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন। ঠিক আছে? এই রুহুল আমিন উনি আহ কোথায় মৃত্যুবরণ করেন? উনার মৃত্যুটা হয়েছিল, উনার রু থেকে মনে রাখবো হচ্ছে রু থেকে রূপসা। রূপসা, রূপসা কোথায়? খুলনা। রূপসা নদী, খুলনা। আমি তো কুয়েটে পড়েছি। তো সেখানে আপনার খুলনা রূপসা নদীতে একটা ব্রিজ আছে। হ্যাঁ, অনেক সুন্দর। ওখানে অনেক বাচ্চারা, মানে আমাদের ফ্রেন্ডরা ঘুরতে যাইতো। তো রু থেকে রূপসা, রূপসার মানে খুলনার রূপসায় রুহুল আমিনের কবর দেওয়া হয়েছে। আর রুহুল আমিনের জন্ম কোথায় ছিল? রুহুল আমিনের জন্ম কোথায় ছিল? সেখান থেকে মনে রাখবেন আমিনের ন থেকে মনে রাখবেন হচ্ছে নোয়াখালী। ন থেকে মনে রাখবেন কি? নোয়াখালী। তো উনার আপনার হচ্ছে গিয়ে জন্ম হয়েছিল নোয়াখালী, আর ওনার কবর দেওয়া হয়েছে কোথায়? ওনার কবর দেওয়া হয়েছে রূপসাতে। খুলনার রূপসায় ওনার কবর দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারেন উনি নৌবাহিনীর সদস্য ছিলেন। উনার পদবি ছিল ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার। আর আহ, যেহেতু নৌবাহিনী ছিলেন, উনার 10 নং সেক্টর ছিল। 10 নং সেক্টর মানে হচ্ছে সেই সমুদ্রের দিকে। ঠিক আছে? আর সমুদ্রের দিকে একবারে বাংলাদেশের সমুদ্র কোথায়? ওই যে কক্সবাজার, খুলনা, ওই দিকেই তো। তো খুলনা রূপসায় ওনার কবর দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরেরটাতে যাই। লাস্ট আমাদের মহিউদ্দিন জাহাঙ্গীর। তো আমাকে একটু উত্তর দেন তো দেখি। নূর মোহাম্মদ শেখ, উনার উনার মৃত্যু কোথায় হয়েছিল? উনার কবর কোথায়? নূর মোহাম্মদ শেখের কবর কোথায়? কমেন্টে একটু ঝটপট বলে ফেলেন। একটু আগে পড়েছি, কমেন্টে ঝটপট বলে ফেলেন নূর মোহাম্মদ শেখের কবর কোথায় দেওয়া হয়েছে। নূর মোহাম্মদ শেখের কবর কোথায়? নূর মোহাম্মদ শেখের কবর ঝটপট আমাকে একটু জানান। নূর মোহাম্মদ শেখের কবর। এবং সর্বশেষ আমাদের বীরশ্রেষ্ঠদের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর। ঠিক আছে? তো আমরা তো দেখেছিলাম যে উনি কত নাম্বার সেক্টর ছিল? 7 নাম্বার সেক্টর ছিল মহিউদ্দিন জাহাঙ্গীর। ঠিক আছে? তো মহিউদ্দিনের উপাধি কি ছিল? এই যে এখানে যতগুলো আপনার হচ্ছে গিয়ে বীরশ্রেষ্ঠদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম, কেউ এত মহান ছিল না মহিউদ্দিন যত মহান ছিলেন। তো মহিউদ্দিনের মহি থেকে মনে রাখবো তিনি ছিলেন মহান। অর্থাৎ উনার উপাধিটা মোটামুটি সবচেয়ে বড় টাইপের। সেটা হচ্ছে ক্যাপ্টেন। মহান হচ্ছে আমরা একজনই ক্যাপ্টেন পাই এখানে। এটা হচ্ছে মহিউদ্দিন। তিনি ছিলেন হচ্ছে ক্যাপ্টেন। তিনি কি ছিলেন? ক্যাপ্টেন ছিলেন। ঠিক আছে? তো উনার উপাধি কি ছিল? ক্যাপ্টেন ছিল। তো উনার উপাধি হচ্ছে ক্যাপ্টেন। ওই যে মহি থেকে মনে রাখবেন মহান। আর এখানে সবচেয়ে যতগুলো উপাধি ছিল এর মধ্যে বড় উপাধি হচ্ছে সেনাবাহিনীর ক্যাপ্টেন। মানে ওই যে বাকি যে দুইজন সেনাবাহিনী আছেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা উনাদের মহিউদ্দিন জাহাঙ্গীরের উনার জন্ম এবং উনার কবর কোথায় দেওয়া হয়েছে এটা একটু অন্যভাবে মনে রাখবো। দেখেন, জাহাঙ্গীর তিনি কি ছিলেন? তিনি ছিলেন সম্রাট। তিনি ছিলেন কি? নবাব। জাহাঙ্গীর ছিলেন সম্রাট, জাহাঙ্গীর ছিলেন নবাব। তো এই নবাব থেকে মনে রাখবো উনার মৃত্যু হয়েছে চাপাই নবাবগঞ্জ। জাহাঙ্গীর তো সবাই ওই নবাবদের নাম জাহাঙ্গীর। তো উনার মৃত্যু হয়েছিল চাপাই নবাব, মানে উনার কবর দেওয়া হয়েছে চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ গঞ্জ হচ্ছে উনার কবর। কিভাবে মনে রাখবো? মহিউদ্দিন জাহাঙ্গীর, জাহাঙ্গীর ছিল মুঘল সম্রাট। ঠিক আছে? তার মানে উনি নবাব টাইপের। তো উনার কবরটা কোথায় দেওয়া হবে? অবশ্যই নবাবী জায়গায়। আর নবাবী জায়গা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। তো উনার কবর কোথায় দেওয়া হয়েছে? চাপাই নবাবগঞ্জ। এবং আমরা উনার জন্মটা কোথায় হয়েছে সেটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে মহিউদ্দিনের মহি থেকে, মহি মানে হচ্ছে বড়। এই বড় থেকে মানে উনি বিশাল, উনি বড়। তো উনার বড় থেকে মনে রাখবো হচ্ছে বরিশাল। বড় থেকে বরিশাল। ঠিক আছে? তো মহিউদ্দিনের জন্ম হচ্ছে বরিশাল এবং উনার কবর দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। আশা করি তথ্যগুলো মনে থাকবে আপনাদের। আশা করি তথ্যগুলো মনে থাকবে। আমাকে ঝটপট উত্তর দিয়ে দেন। মহিউদ্দিনের কবর কোথায়? মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায় এবং তার উপাধি কি? ঝটপট কমেন্টে উত্তরটা দেওয়া চাই।
এরপর আপনাদেরকে আরো কিছু মজার প্রশ্ন এখান থেকে করা হবে। ঠিক আছে? আমি আবার আগের পেজগুলোতে যাচ্ছি যেন সেই মজার প্রশ্নগুলো আপনাদেরকে করতে পারি। তো চলেন আমরা একটু উপরে যাই। তো এখান থেকে আমরা এখন একটু উত্তরগুলো দেখব। আমি অবশ্য আগে বলে নিব, তারপরে আপনাদেরকে আপনার কতটুকু মনোযোগ সেটা আসলে টেস্ট করা হবে এই আমার প্রশ্নের দ্বারা। ঠিক আছে? আপনাদের কয়জন আছেন এখনো ক্লাসে? কেন জানি আপনাদেরকে লম্বা ক্লাস নিলে আর আপনাদেরকে পাওয়া যায় না। লম্বা ক্লাসে আপনাদেরকে আর পাওয়া যায় না। তো এখন আসেন এখানে কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি। দেখেন এই আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে আমরা ব্যতিক্রম কাদেরকে পেয়েছি? আমরা এই যে মতিউর রহমান উনি ছিলেন ব্যতিক্রম। আমি হলুদ কালি দিয়ে একটু মার্ক করছি। মতিউর রহমান উনি ছিলেন কি? ব্যতিক্রম। উনি ছিলেন হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। তার মানে উনি ছিলেন কোন বাহিনীর সদস্য? বিমান বাহিনীর সদস্য। উনি কোন বাহিনীর সদস্য? বিমান বাহিনীর সদস্য। তারপরে আর্টিফিশিয়াল রুহুল আমিন। উনি ছিলেন কোন বাহিনীর সদস্য? নৌবাহিনীর সদস্য। তার মানে এখানে নৌবাহিনীর সদস্য ছিল একজন, বিমান বাহিনীর সদস্য ছিল একজন। যদি পরীক্ষায় আসে যে বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনীর কতজন সদস্য ছিল? একজন। বীরশ্রেষ্ঠদের মধ্যে বিমান বাহিনীর কয়জন? একজন। ঠিক আছে? আচ্ছা। তারপরে আমরা বলেছিলাম হাসি আর কাশি। ঠিক আছে? ২ বোন মতিউর রহমানের পাশাপাশি। ঠিক আছে? মতিউর রহমানের পাশাপাশি হাসি আর কাশি। এটাকে আমি একটু অন্য কালার দিই। এটাকে আমি একটু সবুজ কালার দিই। মতিউর রহমানের পাশাপাশি কি আছে? হাসি আর কাশি। এই যে কাশি আর হাসি মতিউর রহমানের পাশাপাশি উনারা ছিলেন সিপাহী। উনারা কি ছিলেন? সিপাহী। আর এই সিপাহীরা হচ্ছে সেনাবাহিনীর সদস্য। আর মহিউদ্দিন জাহাঙ্গীর যিনি ছিলেন ক্যাপ্টেইন। তার মানে আমাদের সেনাবাহিনীর সদস্য ছিল কয়জন? ৩ জন। ৩ জন কারা, কারা? কামাল, হামিদুর রহমান, মোস্তফা কামাল, হামিদুর রহমান এবং মহিউদ্দিন জাহাঙ্গীর। উনারা ৩ জন ছিলেন সেনাবাহিনীর সদস্য। ঠিক আছে? আর ওই যে ২ জন ল্যান্স নায়ক ছিলেন, রউফ ছিলেন, এটাকে আমি একটু অন্য কালার দিই আবার। রউফ, এটা তো বোঝাই যায় না। এই রউফ এবং আপনার হচ্ছে নূর মোহাম্মদ। আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ। আব্দুর রউফ এই যে রতে মনে আমরা কি বলছিলাম রতে ইপিআর, ইপিআর দের পদবী এখানে যে উপাধিগুলো আপনি পাবেন সেটা হচ্ছে ল্যান্স নায়ক। তো আব্দুর রউফ উনি ছিলেন ল্যান্স নায়ক এবং নূর মোহাম্মদ নূরের নতে নায়ক। তো নূর মোহাম্মদ ল্যান্স নায়ক। তো এখানে ২ জন ল্যান্স নায়ক আছে আর ২ জন ল্যান্স নায়ক আছে ২ জন ইপিআর সদস্য ছিলেন। তো পরীক্ষায় যদি আপনাকে প্রশ্ন করা হয় ইপিআর সদস্য কতজন ছিলেন? ঝটপট আমাকে একটু উত্তর দিবেন এখন। এই সবগুলাকে আমাকে একটু লিখে দেন। সেনাবাহিনীর সদস্য কয়জন? ইপিআর সদস্য কয়জন? বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনীর কয়জন? বিমান বাহিনীর কয়জন? ঝটপট। নৌবাহিনী, বিমান বাহিনী, ইপিআর এবং সেনাবাহিনীর কতজন সদস্য আছে আমাকে একটু জানান। তো আমরা লম্বা ক্লাস নিয়ে ফেলছি। হুম? আ অনেক আলোচনা হইলো। আপনাদের ঘুমও চলে আসছে। আপনাদের 10:30 টার সময় ঘুম চলে আসে। আচ্ছা যাই হোক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আবারও সেই আমি আরো আরো আপনার হচ্ছে গিয়ে কিছু টপিক নিয়ে কথা বলার ইচ্ছা ছিল। তবে আজকে আর করব না। আপনাদের বীরশ্রেষ্ঠ নিয়ে আমরা মোটামুটি একটা ভালো গুছানো আলোচনা দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এটাকে আপনারা যদি গুছিয়ে নোট করে ফেলতে পারেন অনেক সহজ হবে। আপনারা দ্রুত মানে খুব মনে রাখতে পারবেন আরকি। হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।